আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি আকবরী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটা অনেক ছোট, স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এবং হাইড্রা টপিক্সটা কিন্তু আজকে আমরা শেষ করে দেওয়ার একটা প্ল্যান নিয়ে কিন্তু এগোচ্ছি। তো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। নেটওয়ার্কে বেশ প্রবলেম ক্রিয়েট করেছে, তো যে কারণে কমেন্ট সেকশন দেখতে একটু কষ্ট হচ্ছে। ওকে, তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি না। ল্যাপটপের নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছি না। গতকালকেও এই সমস্যা হয়েছে, ঠিক মতো তো সকলে আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাও। আজকে আমরা হাইড্রার একদম শেষ ক্লাসটা নিয়ে ফেলবো ইনশাল্লাহ, এবং দুটো বিষয় নিয়ে শুধু আলোচনা করা আছে। এক হলো পুনরুৎপত্তি, আর দুই হলো মিথজীবিতা। এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন কোশ্চেন এখান থেকে এসে থাকে আর কি। তোমরা বিষয়টাকে সিরিয়াসলি নেবা। ওকে, আমাকে শুনতে পাচ্ছ? ওকে, ইটস ওকে। নেটওয়ার্কের সমস্যার জন্য আমি এই যে ল্যাপটপে তোমাদের কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছি না। আহ, হ্যাঁ, তবে যদি কমেন্টস দেখি, আমি মোবাইলের সামনে গিয়ে কমেন্টস দেখে তোমাদেরকে জানাবো আশা করি। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আজকে। আসলে ইন্টারেক্টিভ ক্লাস হলে একটু বেশি ভালো হয়। দ্যাটস মিন, যদি তোমাদের কমেন্টস পড়তে পারি এবং আমি রিপ্লাই দিতে পারি তাহলে বেশি ভালো লাগে। তো কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য তোমাদের কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তো আমরা ক্লাস শুরু করে দিই। তো আজকে আমরা আমাদের আলোচনার বিষয় হলো প্রথম টপিক, সেটা হলো পুনরুৎপত্তি। পুনরুৎপত্তি নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথম টপিকসটা হলো পুনরুৎপত্তি। পুনরুৎপত্তি, পুনরুৎপত্তি, ইংলিশে বলা হয় রিজেনারেশন। রিজেনারেশন। এটা নিয়ে আমরা আলোচনা করব। পুনরুৎপত্তি বা রিজেনারেশন আমরা আলোচনা করব।
তো প্রথম হলো যে পুনরুৎপত্তির সংজ্ঞা দিয়ে শুরু করব। দেখি তোমাদের কানেক্ট করতে পারি কিনা। না, এই নেটওয়ার্ক তো আমাকে খুব জ্বালাচ্ছে। কমেন্টস না পড়তে পারলে কি ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে বলো? ওকে, সাব্বির এসে কমেন্টস করে ফেলছে, শিরায় শিরায় রক্ত, আমরা আরিফ স্যারের ভক্ত। ভেরি গুড। রিও, রিমো, তোমাকে দেখেছিলাম কোনো এক বৃহস্পতিবারে। আমিও তাই। তিনটা মানে পুরোটা দেখা যাচ্ছে না, পুরোটা দেখার ব্যবস্থা করি। ওকে, ঠিক আছে। অনন্ত বলছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রিয়া, আমরা আছি আপনার সাথে, ধন্যবাদ। আরো কমেন্টস থাকলে বলে ফেলো, তারপরে আমি সামনে চলে গেলে আর কমেন্টস দেখতে পারবো না অবশ্য। স্ক্রিনে মোবাইলের সামনে আছি, এই জন্য দেখতে পাচ্ছ এখন। কষ্ট হচ্ছে, হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও, দেখি আর একটা মোবাইল নিয়ে এসে ওইটাতে দেখা যায় কিনা কমেন্টস গুলো। এই তোমাদের সামনে চলে এসেছি, দেখা যাক আর একটা মোবাইল দিয়ে তোমাদের কমেন্টস করা যায় কিনা। ওকে, সকলের সাথে থেকো, হ্যাঁ। আর একটা মোবাইল দিয়ে তোমাদের ক্লাস করা কমেন্টস গুলো পড়া যায় কিনা। ল্যাপটপ তো কানেক্ট হচ্ছে না। ওকে, ঠিক আছে। এইবার কিন্তু আমি কমেন্টস দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখন কমেন্টস করলে আমি দেখতে পাবো। আহ, তানিয়া বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিবরিয়া আহমেদ, আমরা আছি আপনার সাথে, ভেরি গুড। সামিউল ইসলাম আছে, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? পরীক্ষা কেমন দিচ্ছ সেটা একটু জানিও, হ্যাঁ। পরীক্ষা কেমন হচ্ছে সকলের? ভালো তো নাকি? পরীক্ষা ভালো হচ্ছে? পরীক্ষার সময় যে সিচুয়েশনটা যায়, সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু পড়া বাদ দিয়ে বাকি সব কিছুই করতে ভালো লাগে পরীক্ষার সময়, হ্যাঁ। ধরো যদি তোমাকে সারাদিন কাজ করতে বলে তোমার ভালো লাগবে, ধরো সারাদিন মনে করো মুভি দেখতে তোমার ভালো লাগবে, সারাদিন খুবই খাটাখাটনি করবে তাও ভালো লাগবে, ঘুরতে যেতে ভালো লাগবে, শুধু পড়াটা বাদ দিয়ে বাকি সবকিছু ভালো লাগে। এই দুঃখ আমিও বুঝি, হ্যাঁ। আমিও তো স্টুডেন্ট ছিলাম রে। ওকে, যাই হোক। আমি তোমাদের কমেন্টস কিন্তু পড়তে পারছি, তোমরা যে কোনো কমেন্টস করো, আমি উত্তর দিতে পারবো। ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো নাকি? ওকে, একদম ফাটাফাটি পরীক্ষা, হ্যাঁ, বেশি ফাটিয়ে দিও না, হ্যাঁ। সাবিত, স্যার আমার পরীক্ষা দিচ্ছি আমরা পরীক্ষা দিচ্ছি না, পরীক্ষা আমাদের দিচ্ছে, ওরে বাবা রে, জটিল অবস্থা, হ্যাঁ। ওকে, কমনে চলে যাবে না। খুবই ইন্টারেক্টিভ ক্লাস হবে, প্রচুর কমেন্টস করবা, প্রচুর মজা হবে আজকে, ঠিক আছে। এই পরীক্ষার মধ্যে যে একটু মজা করা যায় তাতে খারাপ কি, তাই না? একটু তো মজা করতেই পারি আর কি। ওকে, এবং সেই সাথে সাথে একটু পড়াশোনা হয়ে যাবে আর কি। সুমন বলছে যে স্যার, তারপরে রিমন বলছো, স্যার একদম ঠিক বলেছেন, পড়া বাদ দিয়ে সবকিছু ভালো লাগে। ওরে, আমিও স্টুডেন্ট ছিলাম এক সময়, কি যে প্যারা।
ওকে, তাহলে আমরা শিখবো যে হাইড্রার পুনরুৎপত্তি নিয়ে কথা বলা হচ্ছে আর কি। ঠিক আছে, সো পুনরুৎপত্তি জিনিসটা কি দেখো, পুনরায় উৎপত্তি হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারি পুনরুৎপত্তি। ইংলিশে বলা হয় রিজেনারেশন, মানে পুনরায় কি হয়েছে উৎপত্তি, যেটা বাংলা হলো পুনরুৎপত্তি। তো এই পুনরুৎপত্তি হাইড্রার দেহে হয়ে থাকে আর কি। আচ্ছা, আমাদের দেহ কিন্তু এরকম কিছু যে বিষয় আছে যেটার পুনরুৎপত্তি ঘটে আর কি। বলতে পারবা দুই একটা, যে আমাদের দেহে এমন কোন জায়গা আছে বা এমন কোন অঙ্গ আছে যেখানে পুনরুৎপত্তি ঘটে? কেউ কি বলতে পারবা? একটু কমেন্টস করে জানাবো আর কি, হ্যাঁ। আর আরেকটা জিনিস হলো যে আমাদের দেহে এমন একটা কোষ আছে, এদের তো ইন্টারস্টেশিয়াল কোষ আছে হাইড্রার দেহে। হাইড্রার দেহে কি থাকে? ইন্টারস্টেশিয়াল কোষ থাকে। হ্যাঁ, হাইড্রার দেহে কি থাকে? ইন্টারস্টেশিয়াল কোষ থাকে। সেই ইন্টারস্টেশিয়াল কোষগুলো থেকে কিন্তু যে কোনো ধরনের কোষে রূপান্তরিত হতে পারে কিন্তু। আহ, আমাদের দেহে কি এমন কোষ আছে যেটা থেকে যে কোনো অঙ্গ তৈরি করা যেতে পারে, বিজ্ঞানের ধারণা করছে বা তৈরি করতেছে আর কি? কমেন্টস করে জানাও। তানিয়া, আচ্ছা তানিয়া বলছো, হ্যাঁ লিভার, ইয়েস। লিভার কিন্তু পুনরুৎপত্তি হতে পারে, অর্থাৎ আমরা কিন্তু চাইলে লিভারের একটা খণ্ড কাউকে দানও করতে পারি, ঠিক আছে? আবার লিভারের সেই অংশটি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এটা রিজেনারেশন ক্ষমতা কিন্তু লিভারের আছে। ওকে, তারপরে হাই হাই, সব অ্যান্সার তুমি দিয়ে দিলা। তানিয়া বলছে যে স্টেম সেল, হ্যাঁ স্টেম সেল, ভেরি গুড। স্টেম সেল, সামনে থাকলে একটা কলম উপহার দিতাম, যেহেতু সামনে নাই তাহলে ভার্চুয়াল কলম উপহার দিয়ে দিলাম, হ্যাঁ এই যে ভার্চুয়াল কলম। ওকে, এই যে তানিয়ার জন্য একটা ভার্চুয়াল কলম উপহার দিলাম, হ্যাঁ ভার্চুয়াল, সরাসরি কিন্তু পাবা না। তুমি ভার্চুয়ালি অ্যান্সার দিছো, আমি ভার্চুয়ালি কিন্তু তোমাকে এটা উপহার দিয়েছি। ওকে, যারা অ্যান্সার করবে সবাই, হ্যাঁ সবাইকে ভার্চুয়াল। ওকে, স্টেম সেল কিন্তু এমন একটা সেল যেটা আমাদের শরীরের অস্থিমজ্জাতে থাকে আর কি, অস্থিমজ্জা। তো সেই অস্থিমজ্জাতে এই স্টেম সেল অবস্থান করে, এবং স্টেম সেল কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বহন করে, যে এই এই সেল থেকে কিন্তু যে কোনো সেল তৈরি হতে পারে আর কি। তোমার মনে করো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, বা মনে করো নিউরন কোনো সেল, বা অন্য যে কোনো সেল তৈরি হতে পারে কিন্তু। সো খুবই ভাইটাল একটা জিনিস। তো বিজ্ঞানে ধারণা করছে যে এই সেলটাকে যদি আমরা নিয়ে গবেষণা করে মানুষের অঙ্গ তৈরি করতে পারি, তাহলে সেই অঙ্গ মানুষের দেহে মানে রিপ্লেস করা যেতে পারে আর কি। সো এটা কিন্তু দারুণ একটা যুগান্তকারী আবিষ্কার হতে পারে আর কি, বা যদি সফল হয় তাহলে কিন্তু যুগান্তকারী ব্যাপার হতে পারে। আচ্ছা, আহ নিয়ে বলছো নিয়ে আসবো না স্যার, ওরে বাবা রে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তো যেটা বলছিলাম আর কি, তাহলে আমরা পুনরুৎপত্তি যেতে যাচ্ছি, একটু মাথায় রাখো। এই যে শব্দটা বললাম যে পুনরুৎপত্তি শব্দটা আমাদের সাথে কানেক্ট করতে বললাম, কানেক্ট করার উদ্দেশ্য হলো এটা যে যত বেশি আমরা কম্পারেটিভ পড়াশোনা করবো তত বেশি আমাদের কি থাকবে, সেই জিনিসটা কিন্তু ভালো মনে থাকবে আর কি। তো এইভাবে কম্পারেটিভ পড়াশোনা করা কিন্তু আমাদের জন্য খুবই দরকার আর কি। তাহলে হাইড্রার দেহে এমন একটা সেল আছে যে সেলটা কিনা কি করে, পুনরুৎপত্তি ক্ষমা তার জন্য দায়ী আর কি, অর্থাৎ ইন্টারস্টেশিয়াল কোষ। হ্যাঁ, ইন্টারস্টেশিয়াল কোষ। তানিয়া ওরফে ইভা, হ্যাঁ হ্যাঁ আমি চিনি। আহ, রাহাত বলছো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আশা করি ভালো আছো। পরীক্ষা কেমন দিচ্ছ? আশা করি ভালো দিচ্ছ। তো যেটা বলছিলাম আর কি, যে তাহলে ওদের ইন্টারস্টেশিয়াল কোষ থাকে হাইড্রার দেহে, যেটা কিনা পুনরুৎপত্তি ক্ষমতা আছে। এই পুনরুৎপত্তি ক্ষমতার জন্যই কিন্তু তাদের এই মানে ইন্টারস্টেশিয়াল কোষগুলো যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে আর কি। দ্যাটস ওয়াই কিন্তু তাদের এই পুনরুৎপত্তি ক্ষমতাটা কিন্তু রয়েছে। বিগ রোল কিন্তু তার এখানে রয়েছে আর কি, মাথায় রেখো। তো যেটা বলছিলাম আর কি, হুম, হ্যাঁ জম্পেক্স হবে আজকে। কি ফোকাসে খুব বেশি সমস্যা হচ্ছে আজকে? তো মনে হয় ক্লিয়ার নাকি? খুব একটা সমস্যা হচ্ছে না আশা করি। রাহাত, জুওলজি এক্সাম স্যার খুব খারাপ হয়েছে, হায় হায়। কোন রাহাত এটা? আরে হাত, কি করবা ভাই, এক্সামে এমনই, এক্সাম ভালো জিনিস না, খুব বাজে জিনিস। হাবিব বলছে আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তো যেটা বলছিলাম আর কি, তাহলে পুনরুৎপত্তি নিয়ে আমরা কথা বলছি। তাহলে হাইড্রার কিন্তু
কি আছে, রিজেনারেশন ক্ষমতা আছে, পুনরুত্তি ক্ষমতা আছে। তাহলে পুনরুত্তির সংজ্ঞাটা একটু দিয়ে নেই, সকলে একটু মাথায় ভালো করে নিয়ে নাও আর কি। দুটো জিনিসকে মনে রাখবে, একটা একটা হলো হারানো, একটা হলো হারানো, হারানো অথবা কি হতে পারে, নষ্ট হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। তাহলে হাইড্রেট দেহের এমন কোনো অংশ আছে যেটা হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে? খেয়াল করো, হাইড্রেট দেহের কোনো অংশ হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে, ঠিক আছে, হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে, সেটা পুনরায় আবার তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হলো কি, রিজেনারেশন বা পুনরুৎপত্তি। সহজ কথা একদম, জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখলে কিন্তু তুমি এটা, তোমার এই সংজ্ঞাটা একদম মাথায় থাকবে আর কি। হাইড্রেট দেহের কোনো অংশ হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটা পুনরায় তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হলো কি, রিজেনারেশন বা পুনরুৎপত্তি। আশা করি বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার, হ্যাঁ। হাইড্রেট দেহের কোনো একটা অংশ আছে যেটা হারিয়ে গেছে, অংশ ছিল যেটা হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, সেটা পুনরায় তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হলো কি, রিজেনারেশন বা পুনরুৎপত্তি। রিজেনারেশন বা পুনরুৎপত্তি মাথায় রেখো। রিজেনারেশন শব্দটাকে কিন্তু মানে এইভাবে কিন্তু দেওয়া যেতে পারে অনেক সময়, যে দিয়ে দিল আর কি, রিজেনারেশন, এটাকে বাংলায় লিখে দিল আর কি, দিয়ে বললো যে রিজেনারেশন কি, তাহলে কিন্তু তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমার জন্য প্রশ্নের অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। ওকে, তাহলে বললাম যে হাইড্রেট দেহের কোনো অংশ হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেটা পুনরায় তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হলো কি, রিজেনারেশন বা পুনরুৎপত্তি। ওকে, নোট ডাউন করে রাখো, নোট ডাউন, খাতা কলম নিয়ে নোট ডাউন করে রাখো। ওকে, এবার সব, এই যে হাইড্রেট যে পুনরুৎপত্তি ক্ষমতা আছে, সেটা কিন্তু সর্বপ্রথম একজন বিজ্ঞানী লক্ষ্য করছে। কোন বিজ্ঞানী লক্ষ্য করছে, কেউ কমেন্টস করে বলতে পারবা? যে হাইড্রেট দেহে একটা এই যে পুনরুৎপত্তি ক্ষমতা গেছে, অর্থাৎ হাইড্রেট দেহের কোনো অংশ যদি এরকম কেটে যায়, ছিঁড়ে যায়, ধরো এখান দিয়ে ছিঁড়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, সেটা পুনরায় আবার এই দেখো বিভিন্ন টুকরো করলাম, অনেকগুলো টুকরো করলাম, বা আমি এদিক দিয়ে টুকরো করলাম, সেটা পুনরায় সে যদি আবার তৈরি করে নিতে পারে, তার যে এরকম ক্ষমতাটা আছে, সেটা একজন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেছেন কি, সে কোন বিজ্ঞানী সেটা আমাকে কমেন্টস করে জানাবা। সর্বপ্রথম কোন বিজ্ঞানী হাইড্রার এই পুনরুৎপত্তির ক্ষমতাটা পর্যবেক্ষণ করেছে, কোন বিজ্ঞানী? কেউ কি বলতে পারবা কমেন্টস করে? সর্বপ্রথম কোন বিজ্ঞানী হাইড্রার দেহের যে এই যে ব্যাপক পুনরুৎপত্তির ক্ষমতা রয়েছে, সেটা সর্বপ্রথম কে এটা লক্ষ্য করছেন বা খেয়াল করেছেন? হ্যাঁ, ক্লু দিয়ে দেই, সে করছে 1744 সালে এই কাজটা করছে। এই বিজ্ঞানী 1744 সালে এই কাজটা করেছে। হ্যাঁ, হাইড্রার দেহের যে পুনরুৎপত্তি ক্ষমতা আছে, সেটা সর্বপ্রথম লক্ষ্য করছে একজন বিজ্ঞানী কত সালে, 1744 সালে। 1744 সালে। নাম কি বলতে হবে? হ্যাঁ, ওই বিজ্ঞানীর নাম কিন্তু আমার হাতের অক্ষর দিয়ে, হ্যাঁ, অর্থাৎ প্রথম অক্ষর আমার হাতের প্রথম অক্ষরের সাথে মিল আছে কিন্তু। ওই বিজ্ঞানীর নাম হলো এদিয়া। ওই বিজ্ঞানীর নাম হলো এদিয়া। বিজ্ঞানীর নাম কি? এদিয়া। হ্যাঁ, যে একজন কিন্তু কমার্স করে ফেলছে। হ্যাঁ, তানিয়া অর্থাৎ ইভা কমেন্টস করে ফেলছে আব্রাহাম ট্রেমলে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আবারও ভার্চুয়াল কলম, ঠিক আছে, ভার্চুয়াল কলম দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা একটু তানিয়ার জন্য একটা হাততালি দিয়ে দাও, এই যে সুন্দর কমেন্টস করে জানালো আর কি, এই জন্য হাততালি দিয়ে দাও আর কি। তাদের যে কি রয়েছে, পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে, সর্বপ্রথম লক্ষ্য করছে কি, আব্রাহাম, আব্রাহাম, আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে, আব্রাহাম ট্রেমলে কিন্তু সর্বপ্রথম এটা লক্ষ্য করেছে। আব্রাহাম ট্রেমলে, আব্রাহাম ট্রেমলে, আব্রাহাম ট্রেমলে, হ্যাঁ, আব্রাহাম ট্রেমলে কিন্তু সর্বপ্রথম এটা লক্ষ্য করেছে আর কি। ওকে, ভেরি গুড। রাহাত, আলেকজান্ডার কিন্তু হবে না, আলেকজান্ডার হবে না, সঠিক উত্তর হলো আব্রাহাম ট্রেমলে। সঠিক উত্তর কি? আব্রাহাম ট্রেমলে। তাহলে সর্বপ্রথম হাইড্রার যে পুনরুৎপত্তি ক্ষমতা সর্বপ্রথম লক্ষ্য করছে একজন বিজ্ঞানী, তার নাম হলো আব্রাহাম ট্রেমলে। কত সালে করেছে সেটা? সতেরোশো 1744 সালে সর্বপ্রথম এটা লক্ষ্য করেছে। তোমরা নোট ডাউন করে নাও, খাতায় একটু নোট ডাউন করে নাও। 1744 সালে আব্রাহাম ট্রেমলে কিন্তু সর্বপ্রথম এটা এই জিনিসটা লক্ষ্য করেছে, যে হাইড্রার দেহের কি রয়েছে, পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে, ব্যাপক পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। হ্যাঁ, সো ওকে, এবার আসো। সো পরের অংশ চলে যাচ্ছে আমরা, যে হাইড্রার দেহকে, সে আব্রাহাম টেমলে কি দেখলো, যে হাইড্রার দেহকে যদি অনেকগুলো টুকরো করে ফেলে, ধরো এটা একটা হাইড্রা, পেট মোটা হাইড্রা, হ্যাঁ,
খাওয়া দাওয়া মনে হয় বেশি করছে, পেট মোটা হাইড্রা। সো হাইড্রার দেখে যদি টুকরো টুকরো করে ফেলা হয়, ধরো এদিকে টুকরো করলাম, বা ধরো এইখান দিয়ে টুকরো করলাম, এখান দিয়ে টুকরো করলাম, এখান দিয়ে টুকরো করলাম, এই যে প্রত্যেকটা খণ্ড, ধরো এই একটা খণ্ড আমরা এখানে দেখাই সেটা, এই খণ্ডটা এইটুকুন, এই খণ্ডটা কোনটা, ধরো এই যে এই খণ্ডটা, এইটুকুন খণ্ড, তাহলে দেখো এর নিচের অংশ কিন্তু নাই, নিচের অংশ কিন্তু নাই। সেই নিচের অংশ কিন্তু সে নিজেই তৈরি করে নেবে, হ্যাঁ, নিচের অংশ নিজে সে তৈরি করে নেবে। কিভাবে দেখো, এই অংশটা সে, দেখো এই অংশটা সে তৈরি করে নিল, এই পুরো অংশটা তৈরি, এটা কিন্তু ছিল না, এই অংশটা, এই অংশটা কিন্তু ছিল না, এই অংশটা সে কি করলো, তৈরি করে নিল আর কি, হাইড্রা এই অংশটা তৈরি করে নিল। সো হাইড্রার দেহে এমন কিছু মেকানিজম আছে, এমন কিছু মেকানিজম আছে যে মেকানিজমের কারণে তারা কিন্তু এই তার দেহের অংশটা তৈরি করে নিতে পারে। আবার ধরো যে তার দেহের এই যে এই অংশটা শুধুমাত্র নিয়ে আসলাম, ধরো, হ্যাঁ আমি দেখাবো, ধরো শুধু এই অংশটাকে আমরা নিয়ে গেলাম, এই জায়গাটাকে, এইটুকুন জায়গা যেটুকুন ছিল, এইটুকুন জায়গা, এই জায়গাটুকুন যতটুকুন ছিল এইটুকুন, এইটুকু আমরা আসলে পাশে নিয়ে গেলাম, তাহলে বেসিক্যালি এটাকে কেমন দেখা যায়, ধরো এরকম দেখাচ্ছে এই একটা অংশ, তাহলে মানে অনেকটা মিডিল পয়েন্ট, তার একটা দেহের একটা মিডিল পয়েন্টের মধ্যে একটা অংশ রয়েছে। তো এই অংশ থেকে কিন্তু সে নিচের অংশ তৈরি করে ফেলবে, আবার উপর অংশ তৈরি করে ফেলবে। ধরো আমি ইয়েলো কালারটা দেখাচ্ছি যে কোন অংশ তৈরি করে ফেললো, এই অংশ সে তৈরি করে ফেলছে, হ্যাঁ এই অংশ সে তৈরি করে ফেললো, আবার নিচের এই অংশ সে তৈরি করে ফেললো, ওকে। এই অংশ সে কি করলো, তৈরি করে ফেললো, নিচের এই অংশ তৈরি করে ফেললো। তাহলে দেখো এই মাঝখানে অংশটাই শুধু কিন্তু তার ছিল আর কি, এইটুকুন অংশ তার ছিল, এই অংশটাই শুধুমাত্র তার ছিল তার দেহে। কিন্তু সে কি করলো, সে কিন্তু দেখো তার এমন একটা মানে তল প্রদর্শন করছে, অর্থাৎ তার দেহের এক প্রান্ত হলো মৌখিক তল, এক প্রান্ত হলো কি বিমৌখিক তল। সো মৌখিক তলের একটা ক্ষমতা রয়েছে, তারা এক প্রান্ত তৈরি করে ফেলতে পারবে, আবার বিমৌখিক তলের একটা ক্ষমতা রয়েছে, তারা এক প্রান্ত। তো তার এইখানের মধ্যে এমন একটা মেকানিজম আছে, তার এই প্রান্তে মৌখিক প্রান্ত নেই, যে সেই মৌখিক প্রান্তটা সে তৈরি করে ফেলছে, দেখতে পাচ্ছ এই পাশটা সে, এই ইয়েলো কালার অংশটা সে তৈরি করে ফেলছে। আবার দ্বিমৌখিক অংশও ছিল না তার, এই অংশটা সে আবার কি করছে, তৈরি করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ হাইড্রার দেহের উভয় অংশ কি করলো, সে তৈরি করতে পারলো। কেন করতে পারলো, তার এইটা করার একটা পিছনে মূল কারণ হলো তৈরি করার একটা মূল কারণটা হলো কি, সে তার মধ্যে কি আছে, মৌখিকতা এবং বিমুখতা প্রদর্শন করার একটা ক্ষমতা রয়েছে। আর এই সেলগুলোর মধ্যে কি আছে, মৌখিক প্রান্ত এবং বিমৌখিক প্রান্ত তৈরি করার ক্ষমতা আছে। তো যখন মৌখিক মৌখিক প্রান্ত তৈরি করবে, তখন সে কি তৈরি করবে, এই যে কোর্সিকা, মুখছিদ্র, হাইপোস্টোম, এগুলো তৈরি করার ক্ষমতা থাকবে। আর বিমুখ প্রান্তের মধ্যে কি ক্ষমতা থাকে, তার হলো এই যে পাদচাকতি তৈরি করার মধ্যে কি থাকে, তার ক্ষমতা থাকে আর কি। তো এই যে তার ক্ষমতা, এই ক্ষমতার কারণে কিন্তু হাইড্রার দেহকে তুমি যেভাবে টুকরো করো না কেন, তারা কিন্তু তার অন্য অংশগুলো সে তৈরি করে ফেলতে পারবে আর কি। আশা করি বুঝতে পারছো। আরেকটা চিত্রের মাধ্যমে পুরো জিনিসটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। একটা চিত্রের মাধ্যমে পুরো জিনিসটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। যদি এরকম হয় যে হাইড্রার দেহকে আমরা কি করছি, একটা হাইড্রা ছিল, ধরো এটা একটা হাইড্রা, তো তার একটা মাথা এখানে থাকে, এটা হলো মাথা, এখান থেকে কোষিকা বের হয়েছে, কোষিকা, এটা এটা একটা হাইড্রা। তো কোনো কারণে কি হয়েছে, তার মাথাটাকে আমরা দুই টুকরো করে ফেলছি, এটুকুন দুই টুকরো হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। তো তখন সে কি হবে জানো, সে দুই মাথা হলে হাইড্রা তৈরি করে ফেলবে। এরকম দেখো, ধরো এরকম দুই মাথা হলে হাইড্রা কিভাবে তৈরি করবে, এই যে দেখো এখান থেকে পার্টিশন হয়ে এদিকে চলে গেল, দুই মাথা হলে কি হলো, সে হাইড্রা তৈরি হয়ে গেল, দুই মাথা হাইড্রা, দুই মাথা, সেরকম দুই মাথা হাইড্রা সে তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই সেই রূপকথার ড্রাগনের মতো তার ড্রাগনের যেমন 9 মাথা ছিল, এদের কিন্তু এই মাথাগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর কি। তাই এরকম তো সে মাথা তৈরি করে ফেলা তার কিন্তু সক্ষমতা রয়েছে আর কি। তাহলে এই ক্ষমতাগুলো কিন্তু হাইড্রার রয়েছে আর কি। তাহলে যদি এরকম করে মাথা মাঝখান থেকে কেটে ফেলি, তাহলে তার কি হবে, দুইটা মাথা, এরকম দুইটা মাথা মনে হবে। তার কয়টা মাথা আছে, দুইটা মাথা আছে, এরকম মনে হবে। এছাড়াও কি হতে পারে, ধরো আমি এখানে একটা অংশ দেখাচ্ছি, ধরো এটা একটা হাইড্রা,
এটা একটা হাইড্রা, এটা পুরো দেহ, এটা মনে করো। তো কোনো কারণে যদি এরকম হয় যে হাইড্রাকে আমরা খণ্ডিত করছি, এই একটা খণ্ডে খণ্ডিত করছি, এখান থেকে একটা খণ্ড, তাহলে তিনটা খণ্ড কিন্তু তৈরি হলো। এটা ধরো 1 নম্বর খণ্ড, এটা 2 নম্বর খণ্ড, 3 নম্বর খণ্ড। তো আমি 1 2 3 করে তোমাদের দেখাবো যে 1 নম্বর খণ্ডের ক্ষেত্রে কি হবে। দেখো প্রথমে আসে 1 নম্বর খণ্ডের ক্ষেত্রে কি হবে, তার তো উপরে অংশ আছেই, মুখছিদ্র, কোর্সিকা, হাইপোস্টাম, এগুলো তো তার রয়েই গেছে। হ্যাঁ, এগুলো আছে। এখন সে নিচের এইটুকুন অংশ তার আছে, তার একদম নিচের অংশগুলো নেই। তাহলে তার এখানে শো করবে যে তার বিমৌখিক প্রান্তটা নেই, দ্যাটস ওয়াই সে বিমৌখিক প্রান্তটা সে তৈরি করে নেবে, এই অংশটা সে তৈরি করে ফেলবে। দেখো এই অংশটা সে তৈরি করে ফেলছে। ওকে, এটা 1 নাম্বার। ওই 2 নাম্বার, 2 নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি যে তার কিন্তু শুধু মাঝের অংশটাই কিন্তু রয়ে গেছে, আর কিছুই নেই তার, এই শুধু মাঝের অংশটা রয়ে গেছে। তো এখন সে কি করবে, সে এই প্রান্ত হলো মৌখিক প্রান্ত তৈরি করে ফেলবে, মৌখিক প্রান্ত। হ্যাঁ, এই প্রান্ত সে তৈরি করে ফেললো, আর এই পাশে গিয়ে সে কি করবে, সে বিমুখী প্রান্ত তৈরি করে ফেলবে। তাহলে এটা 1 নাম্বার ছিল, এটা কয় নাম্বার, 2 নাম্বার। ওকে, 2 নাম্বারটা গেল। তো 3 নাম্বারটা কেমন হতে পারে, তার শুধু নিচের অংশ আছে আর কোনো অংশ নেই। দেখো এই নিচের অংশ আঁকলাম, এটা হলো 3 নাম্বার অংশ, নিচের অংশটা আঁকছি। এবার দেখো এই তার পুরো অংশটা কিন্তু সে তৈরি করে ফেলবে, এইভাবে সে পুরো অংশটাই তৈরি করে ফেলবে। সো এই হলো হাইড্রা। তার এই যে পুনরুৎপত্তি ক্ষমতা, এগুলি কেন হচ্ছে, তার মৌখিকতা এবং বিমুখিতা প্রদর্শন করার মাধ্যমে এগুলো সে সম্পন্ন করতে পেরেছে। আশা করি সকলে বুঝতে পারছো। কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে একটু কমেন্টস করে জানাও। আর একটা কথা কিন্তু বলা আছে যে হাইড্রার কিন্তু স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রার কি নেই, স্বাভাবিক কোনো মৃত্যু নেই। স্বাভাবিক মৃত্যু নাই কেন, কারণ তুমি ওকে কেটে ফেলো, যাই করে সাই করে, সে কিন্তু আবার নিজেকে তৈরি করে ফেলতে পারতেছে। তো এইসব কারণে কি হাইড্রার কিন্তু স্বাভাবিক মৃত্যু নেই। আজকে আশা করি বোর্ডের সব চিত্র খুব ক্লিনলি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ আশা করি। ক্যামেরা আজকে আর দুষ্টমি দুষ্টমি করছে না, ক্লিয়ারলি কিন্তু আশা করি দেখতে পাচ্ছ। সেম ক্যামেরা কিন্তু, কিন্তু কিছু টেকনিক হয়তো বা প্রয়োগ হচ্ছে বা অভিজ্ঞতা বাড়তেছে আমার, সেই সাথে সাথে দেখো স্ক্রিনও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং আশা করি ক্লাস নিতে আরো বেশি, ক্লাস নিলে আরো এই সমস্যাগুলো সমাধান হতে থাকবে আর কি। এখন আমাকে বলো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। হাইড্রার এই যে আমরা শিখলাম যে হাইড্রার পুনরুৎপত্তি। আচ্ছা, প্রথমে সঙ্গে আমরা দিয়েছি কি, হাইড্রার দেহের, আমরা এক পাশ থেকে দেখাই, স্লাইডগুলো তোমাদের দেখিয়ে যাই। তাহলে পুনরুৎপত্তি নিয়ে আমরা কথা বলছিলাম। প্রথমে বলছি যে হাইড্রার দেহের কোনো অংশ যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা পুনরায় তৈরি করার প্রক্রিয়ার নাম হলো কি, পুনরুৎপত্তি। ওকে, এটা আমরা শিখেছি। হাইড্রার দেহকে আব্রাহাম টেমলে সে দেখতে পেলো, কি দেখতে পেলো আব্রাহাম টেমলে, যে 1744 সালে আব্রাহাম টেমলে সে দেখতে পেলো হাইড্রার ব্যাপক কি রয়েছে, পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। এবং সেই পুনরুৎপত্তি ক্ষমতার মাধ্যমে হাইড্রার দেহকে তুমি যেভাবে ভাগ করো না কেন, ডানে বামে এই পাশে ও পাশে, যে পাশে তুমি ভাগ করো না কেন, সে কিন্তু পরে পুনরায় কি হয়ে যেতে পারে, আবার তাকে দেখো আমরা যেদিকে যেদিকেই ভাগ করো না কেন, সে পুনরায় তার দেহটাকে কি করতে পারে, আবার তৈরি করে নিতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসো। হ্যাঁ, আমরা এখানে দেখলাম যে যেদিকেই ভাগ করি না কেন, হাইড্রার দেহকে পুনরায় কি করে তৈরি করে নিতে পারে আর কি। তো এখন এই যে হাইড্রা তার দেহকে যে পুনরায় তৈরি করে নিতে পারে, সেটা আমরা কোথা থেকে পাইছি, সেটা আসলে হাইড্রার একটা বিশেষ বৈশিষ্ট্যের কারণে হয়ে থাকে, যে তার দেহের এক প্রান্ত মৌখিকতা প্রদর্শন করে, আর এক প্রান্ত হলো বিমৌখিকতা প্রদর্শন করে। তো মৌখিক প্রান্ত হাইড্রার দেহের কি কি তৈরি করে, মৌখিক প্রান্ত হাইড্রার হাইপোস্টোম তৈরি করে। তারপরে হাইপোস্টোম কোনটা, এটা হলো হাইপোস্টোম, এই যে মুখের তার পাশে যে অংশ, সেটা হাইপোস্টোম, মানে আমাদের ঠোঁট আর ওদের ঠোঁট, মনে করি এটা হলো তাদের ঠোঁট, এটা হলো হাইপোস্টোম। মুখছিদ্র, এটা তার মানে এইটা হলো মুখছিদ্র। তাহলে এই হাইপোস্টোম, মুখছিদ্র এবং এই যে কর্ষিকা, এগুলো তৈরি করে হলো মৌখিক প্রান্ত, অর্থাৎ ওরাল রিজিয়নটা তৈরি করে। আর বিমৌখিক প্রান্ত তৈরি করে কি, পাদশক্তি তৈরি করে দেয়। কি তৈরি করে দেয়, পাদশক্তি তৈরি করে দেয়। এই জন্য হাইড্রাকে যদি আমরা যেভাবে ভাগ করি না কেন, ধরো যদি প্রথমে হাইড্রাকে মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করে দেয়, তার মাথাটাকে শুধুমাত্র 2 ভাগ করি, তাহলে কিন্তু 2 মাথালা হাইড্রার আবির্ভাব ঘটে গেছে আর কি। ওকে, সেটা হতে পারে। অথবা হাইড্রার দেহকে যে আরো বিভিন্নভাবে আমরা ভাগ করি, ধরো যে তাকে আমরা ভাগ করলাম কি, 3 টুকরো করে ফেলছি, এই এক টুকরো, এই এক টুকরো, এই একটা, 3 টুকরো করছি। তো প্রথম টুকরার ক্ষেত্রে কি হয়েছে দেখো, এখানে প্রথম টুকরা, এই টুকরার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে তার নিচের এই অংশটা ছিল না, অর্থাৎ এই অংশটা আছে, বাট এই অংশটা, নিচের অংশটা নাই। সে নিচের অংশটা কিন্তু তৈরি করে ফেলছে, দেখতে পাচ্ছ। আবার দেখো এইখানে 2 নম্বর ক্ষেত্রে কি দেখছে, তার মাঝখানের অংশটাই ছিল,
উপরে নিচে কোনোটাই অংশই ছিল না। দেখো সে মৌখিক প্রান্ত এবং বিমৌখিক প্রান্ত দুই অংশ কি তৈরি করে ফেলছে। আবার এই চিত্রের মাধ্যমে দেখো তার কিন্তু নিচের অংশই ছিল কিন্তু উপর অংশ ছিল না, সে কিন্তু তার উপর অংশটা কি করছে তৈরি করে ফেলছে আর কি। সেই হলো হাইড্রার পুনরুৎপত্তি। আশা করি এই সকলের জন্য খুবই উপকার লাগবে এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রেখো আর কি। এবার আসো আমরা পরবর্তী অংশে চলে যাবো আর কি, সেটা হলো হাইড্রার মিথজীবিতা। মিথজীবিতা মিথজীবিতা নিয়ে আমরা কথা বলবো। মিথজীবিতা জীবিতা মিথজীবিতা, বা আমরা এটাকে বলতে পারি, ইংলিশে বলতে পারি সিম্বায়োসিস। হ্যাঁ, সিম্বায়োসিস, মিথজীবিতা বা সিম্বায়োসিস, মিথজীবিতা বা সিম্বায়োসিস। ওকে, বুঝতে পারছো আশা করি। মিথজীবিতা বা সিম্বায়োসিস, মিথজীবিতা বা সিম্বায়োসিস, একটু মাথায় রেখো। সিম্বায়োসিস শব্দটাকে আমরা ইংলিশে লিখেছি, তোমাদের বইয়েও কিন্তু ইংলিশে লেখা আছে, কিন্তু সেটাকে তুমি আবার বাংলায় কিন্তু এটা মাথায় রাখবা, এটাকে বাংলায় মাথায় রাখবা। অর্থাৎ এইভাবে অনেক সময় আসে সিম্বায়োসিস। সিম্বায়োসিস কি? হ্যাঁ, এভাবে কিন্তু অনেক সময় প্রশ্নটা এসে থাকে সিম্বায়োসিস। তো আবার ঘাবড়ে যেও না যে সিম্বায়োসিস তো কোথাও পড়িনি, এই শব্দ কই থেকে আসলো। হ্যাঁ, সিম্বায়োসিস মিথজীবিতার হলো ইংলিশ শব্দ হলো সিম্বায়োসিস, ওইটাকে অনেক সময় বাংলায় ভাবে লিখে দেয় আর কি। ওকে, ইভা কমেন্টস করছো, আগুনেও কি হাইড্রাকে মারা যাবে না? অবশ্যই, আগুনে পুড়াই দিলে সকল বিনাশ হয়ে যাবে আর কি, হাইড্রা বিনাশ হয়ে যাবে। ওকে, ধ্বংস হয়ে যাবে, সেক্ষেত্রে হাইড্রা মারা যাবে। কিন্তু স্বাভাবিক কোনো মৃত্যু নেই তার, কারণ হাইড্রা প্রতিনিয়ত তার দেহটাকে ভাগ করে করে নতুন হাইড্রা তৈরি করে, তো সব জায়গায় তার দেহের অংশ থাকেই আর কি, এজন্য তার স্বাভাবিক মৃত্যু নেই। বাট আগুনে পুড়ে দিলে অবশ্যই কি হবে, হাইড্রা মারা যাবে। ওকে, ভেরি গুড। এবার আসো আমরা সামনে এগোচ্ছি। তাহলে আমরা সিম্বায়োসিসের প্রথম সংজ্ঞা দিই নেই, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর কি। সিম্বায়োসিস কি? হ্যাঁ, সো গ্রিক শব্দ তোমার সিম্বাইয়ম, সিম্বায়ম দেখো, সিম্বায়ম এই শব্দ, গ্রিক শব্দ সিম্বায়ম। গ্রিক শব্দ কি? সিম্বায়ম, এটা হলো লিভ টুগেদার, লিভ টুগেদার। ওকে, সিম্বায়ম, হ্যাঁ, SYMBIOM, সিম্বায়ম। হ্যাঁ, সিম্বায়ম হলো লিভ টুগেদার বা একত্রে একত্রে বসবাস। ওকে, তাহলে গ্রিক শব্দ সিম্বায়ম শব্দ হলো লিভ টুগেদার, বাংলায় কি বলে, একত্রে বসবাস। এখান থেকেই কিন্তু সিম্বায়োসিস শব্দটা এসেছে আর কি। ওকে, তাহলে গ্রিক শব্দ সিম্বায়ম থেকে কি আসছে? হ্যাঁ, সিম্বায়ম থেকে শব্দ আসছে কি, লিভ টুগেদার, এর বাংলা অর্থ হলো কি একত্রে বসবাস। তার মানে মিথজীবিতে বলতেছে এমন কোনো জীবের কথা বলেছে যারা কিনা একত্রে বসবাস করবে, তারাই হলো মিথজীবী। তো এখন এইটার সংজ্ঞায় আমরা চলে যাব যে মিথজীবী তা আসলে কি। খেয়াল করো, দুটি ভিন্ন প্রজাতি, এখানে একটা মার্ক করে রাখবা, দুটি দুটি প্রজাতি হবে, প্রজাতি হবে দুইটা, প্রজাতি হবে না, একই প্রজাতি হবে না আর কি। হ্যাঁ, একই প্রজাতির না। ধরো যে আহ, মানুষ একই প্রজাতির, তাহলে একই প্রজাতির দুজন মানুষ একসাথে থাকলে সেটা সিম্বায়োসিস না কিন্তু। হ্যাঁ, ধরো এরকম হয় না, বাবা মা দুজন একসাথে থাকে, সেটা কিন্তু সিম্বায়োসিস না, কারণ বাবা মা দুজনই মানুষ, দুজনে একই প্রজাতি, সেক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, তাহলে সিম্বায়োসিস প্রথম শর্ত হলো যে দুটি প্রজাতি হবে, কিন্তু দুটি প্রজাতি অবশ্যই কি হতে হবে, ভিন্ন হতে হবে, ভিন্ন প্রজাতি, মাথায় রেখো, এটা হলো প্রথম শর্ত। দুটি প্রজাতির মধ্যে এই ঘটনা ঘটবে, কিন্তু দুটি ভিন্ন প্রজাতি হতে হবে, দুটি প্রজাতির মধ্যে এই ঘটনা ঘটবে, কিন্তু দুটি কি হবে, ভিন্ন প্রজাতি হতে হবে, মাথায় রেখো, দুটি কি প্রজাতি, ভিন্ন প্রজাতি। ওকে, দুটি প্রজাতি বা দুটি কি প্রজাতি, দুটি ভিন্ন প্রজাতি হবে।
যে দুটি ভিন্ন প্রজাতি যখন একসাথে বসবাস করে, সেটা বুঝো। দুইটা ভিন্ন প্রজাতি যখন একসাথে বসবাস করে এবং এটি বসবাস করার ফলে যখন একে অপরের থেকে যখন উপকৃত হয়, তখন সেই ঘটনাটাকে বলা হয় কি সিম্বায়োসিস। আবার বলছি, দুটি ভিন্ন প্রজাতির যদি দুটি জীব যদি একসাথে বসবাস করে এবং সেই বসবাসের ফলে একে অপরের কাছ থেকে উভয়ই উপকৃত হয়, তখন সেই প্রক্রিয়াকে বলো কি সিম্বায়োসিস বা মিথজীবিতা বা কি মিথজীবিতা। আর যে ভিন্ন ভিন্ন যে প্রাণী বা জীব দুটি আছে, সেই জীব দুটিকে আলাদাভাবে মিথজীবী জীব বলবো। কি বলবো? মিথজীবী জীব। উদ্ভিদ হলে মিথজীবী উদ্ভিদ, প্রাণী হলে মিথজীবী প্রাণী। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। সো এটা বোঝানোর জন্য সাধারণত আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি। সেটা এখানেও দেবো আর কি, ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছো তো নাকি? তাহলে সিম্বায়োসিস কি? যে দুটি ভিন্ন প্রজাতির জীব যদি একসাথে বসবাস করে এবং বসবাস করার ফলে একে অপরের কাছ থেকে যদি উপকৃত হয়, তখন সেই ধরনের প্রক্রিয়াকে আমরা কি বলবো? মিথজীবিতা, ইংলিশে বলবো সিম্বায়োসিস। আর যে দুটি জীব থাকবে তাকে আমরা কি বলবো? মিথজীবী। তাদেরকে আমরা কি বলবো? মিথজীবী। বুঝতে পারছো কিনা কমেন্টস করে জানাও। বাংলাদেশি কাউ এবং অস্ট্রেলিয়ান কাউ কি আলাদা? শোনো, এদের মধ্যে বাংলাদেশি কাউ এবং অস্ট্রেলিয়ান কাউ এদের মধ্যে কিন্তু প্রজনন করা সম্ভব। তাহলে প্রজনন করা সম্ভব যদি হয়, তাহলে সেটা হলে একই প্রজাতি হবে। ওকে, যেমন দেখো, আহ, অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান কাউ এবং বাংলাদেশি কাউর মধ্যে সংকর করা সম্ভব আর কি। সংকর এবং তাদের ক্রস করানো সম্ভব আর কি। তাহলে ক্রস করানো সম্ভব হলে তারা ভিন্ন প্রজাতি নয়, তারা একই প্রজাতি। তাহলে এটা কিন্তু সেক্ষেত্রে সিম্বায়োসিসের উদাহরণ হবে না। মাথায় রেখো, হ্যাঁ? তারা কিন্তু সিম্বায়োসিসের উদাহরণ হবে না। তাহলে ভিন্ন প্রজাতি হতে হবে, দুটি ভিন্ন প্রজাতি তারা একসাথে বসবাস করবে এবং তারা যদি একে অপরের কাছ থেকে উপকৃত হয়, তাহলে কি হবে? এটা সিম্বায়োসিস হবে বা মিথজীবিতা। সো আমি যে এক্সাম্পল দিতে চাইছি সেটা একটু দেখাই আর কি। ধরো, এটা দিয়ে দেখাই। ধরো এটা একটা বোতল দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা বোতল। এইটা মনে করে হাইড্রা, আর এইটা মনে করে শৈবাল, যদিও শৈবালের মতো না এটা, বাট এটা একটা শৈবাল। তো এই দুইটা হাইড্রা এবং একটা শৈবাল, এই দুইটার মধ্যে হলো সিম্বায়োসিস পরিলক্ষিত হয়, দেখা যায়। তো তারা কারা কারা? দুটো এক্সাম্পল আমরা নিতে পারি এখান থেকে। তারা কারা কারা? চলো যাই একটু দেখে জানি, আমরা এটা দেখাবো আর কি। একটা হলো যে হাইড্রা ভিরিডিসিমা। হাইড্রা ভিরিডিসিমা, এটা একটা হাইড্রা, বা এটার আরেকটা নাম আছে ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা। ভিরিডিসিমা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা বা হাইড্রা ভিরিডিসিমা, এটা একই জিনিস আর কি। এই দুইটা হলো তোমার হাইড্রা, নর্মালি তারা হলো কি হাইড্রা। ওকে, এই দুইটা হলো নর্মালি হাইড্রা। এই একটা। আর দুই নাম্বার হলো কি জুক্লোরেল নামক একটা শৈবাল। কি শৈবাল? জুক্লোরেলা। জুক্লোরেলা, এই জুক্লোরে নামক যে শৈবাল আছে, এই দুইটা। তাহলে এটা হলো হাইড্রা, এটা হলো শৈবাল। এদের মধ্যে মিথজীবিতা কি হয়? পরিলক্ষিত হয়। এদের মধ্যে কি আছে? মিথজীবিতা পরিলক্ষিত হয়। এটা হলো হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এটা একটা হাইড্রা। আর এটা হলো কি শৈবাল, সেটা হলো জুক্লোরা। ধরো এই বোতলটা হলো হাইড্রা, এটা হলো হাইড্রা, আর এটা হলো শৈবাল যেটা হলো জুক্লোরা। এটা জুক্লোরা, এটা হলো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এই দুইটার মাঝখানে যদি আমরা কি করি, মানে এটার মধ্যে আমরা মিথজীবিতা কি করবি? প্রদর্শন করতে পারি। তো কি হয় তারা? এই যে মানে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা যেটা আছে, সেটা বেসিক্যালি কিন্তু সবুজ না, কিন্তু সবুজ হাইড্রা বলা হয় এটা। সবুজ না, বেসিক্যালি সে ট্রান্সপারেন্ট। কিন্তু এর মাঝখানে দেহের ভিতরে দেখো, এরকম করে দেহের ভিতরে কি থাকে? এরকম সবুজ শৈবাল থাকে আর কি।
তো এখন এর মাঝখানে পুরো ভিতরের অন্তঃপাশে জুড়ে যদি এরকম সবুজ শৈবাল থাকে, তাহলে এই পুরো বোতলটাকে কিন্তু তোমার সবুজ মনে হবে আর কি। এই পুরো বোতলটাকে সবুজ মনে হবে। তো পুরো বোতলটাকে সবুজ এই জন্যই মনে হয়, কারণ ভিতরে কি আছে, এই হাইড্রার ভিতরে শৈবাল বসবাস করে, অর্থাৎ সবুজ রঙের শৈবালটা বসবাস করে। এই সবুজ রঙের শৈবাল এই হাইড্রার দেহের ভিতরে বসবাস করে বলেই এদেরকে কেমন দেখায়, এই এই হাইড্রাগুলোকে সবুজ বর্ণের দেখায়। তো এইটা কিন্তু একটা মিতজীবিতার উদাহরণ আর কি। যে আমরা বলি সবুজ হাইড্রার কথা বলি, সেটা কিন্তু এই জন্যই বলা হয়ে থাকে। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো। তো এই দুইটা হলো এক্সাম্পল। তাহলে আমরা প্রথমে সংজ্ঞা দিয়েছি যে তোমার মিথজীবিতা কাকে বলা হয়। 2 নম্বরে আমরা বলেছি যে মিথজীবিতার এক্সাম্পল গুলো কারা কারা। হলো একটা সবুজ হাইড্রা, যাকে বৈজ্ঞানিক নাম হলো হাইড্রা ভিরিডিসেমা বা ক্লোরো হাইড্রা ভিরিডিসেমা। আর যে শৈবালটা নিয়েছি সেটা হলো কি জুক্লোরে নামক শৈবাল। এই দুইটার মাঝখানে আমরা কি মিথজীবিতা লক্ষ্য করি আর কি। তো এখন আসো, এই হলো মিথ্যাচারিতার সংজ্ঞাগুলো এবং উদাহরণগুলো। এবার আমরা শিখব যে এই মিথ্যাচারিত হওয়ার ফলে তারা একে অপরের কাছ থেকে কিভাবে উপকৃত হচ্ছে, সেটা আমরা একটু দেখব। মিথ্যাজীবী প্রাণী হওয়ার পরে তারা একে অপরের কাছ থেকে কিভাবে উপকৃত হচ্ছে সেটা আমরা খেয়াল করব। হ্যাঁ, প্রথম শৈবাল কিভাবে উপকৃত হয় সেটা আমরা প্রথমে দেখব। শৈবাল, শৈবালে প্রাপ্ত উপকার। 1 নম্বর দেখো প্রথমে, শৈবালের প্রাপ্ত উপকার। শৈবাল কিভাবে উপকৃত হয় সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। সো প্রথম পয়েন্ট আসো, প্রথম পয়েন্টটা হলো শৈবাল হাইড্রার দেহে প্রথমে যখন যায়, ধরো এখানে আমরা হাইড্রা দিই, সুবিধা হবে। এই হাইড্রা, হাইড্রার দেহে এই সবুজ শৈবাল কি করে, ধরো আমি সবুজ কালার দিই তাহলে হবে সুবিধা হবে। এই দেহের ভিতরে গিয়ে সে কি করতেছে, বসবাস করতেছে। হাইড্রার দেহে সবুজ শৈবাল কি করতেছে, বসবাস করতে পারতেছে। হাইড্রার দেহে কি করতেছে, সবুজ শৈবাল বসবাস করতেছে। এটা হলো হাইড্রার মুখ ছিদ্র। ওকে, হাইড্রার দেহে সে বসবাস করতেছে, তাহলে কি প্রথমে কি আশ্রয় পাচ্ছে, কি পাচ্ছে, আশ্রয়, আশ্রয় পাচ্ছে। তাহলে শৈবাল হাইড্রার দেহে কি পেলো, আশ্রয় পেলো। এটা কিন্তু ভালো করে মনে রাখবা। আব্দুল্লাহ আল আমিন বলেছো, দুটি ভিন্ন প্রজাতির সহাবস্থান করে উভয় উপকৃত হলে তাকে আমরা মিথযোগিতা বলে। হ্যাঁ, সেই প্রক্রিয়ার নাম হলো কি, মিথযোগ। ভেরি গুড, পেরেছো তুমি। ওকে, তো যেটা বলছো নাকি, তাহলে শৈবাল কিভাবে লাভ পাচ্ছে, উপকার পাচ্ছে, একটা হলো কি, সে হাইড্রার দেহের মাঝখানে কি করছে, আশ্রয় পাচ্ছে। কোথায় আশ্রয় পাচ্ছে, হাইড্রার দেহের ভিতরে সে আশ্রয় পাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে ধরো তো তুমি থাকবা কোথাও, ধরো ঢাকা শহরে গিয়ে থাকবা, তো সেখানে তো থাকতে গেলে তোমাকে কোনো বাসা লাগবে, রুম লাগবে। ঠিক আছে, তাহলে এখানে সেই রুম লাগবে, সেই রুমটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। তাহলে কেউ যদি তোমাকে ফ্রি ফ্রি কেউ রুম দিয়ে দেয় আর কি, এরকম থাকার জায়গা দিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি বিশাল খুশি হয়ে যাবে আর কি। তো শৈবাল কিন্তু তো দারুণ খুশি আর কি, যে ভিতরে থাকার জন্য একটা রুম পাইছে, ঢাকার মতো একটা জায়গায় সে থাকার জন্য কি পাইছে, একটা রুম পাইছে আর কি, একটা জায়গা পাইছে। তাহলে তার জন্য তো আসলে বিশাল খুশির ব্যাপার আর কি। তো সেই হলো ব্যাপার, সে কিন্তু এখানে থাকার জায়গা পেল, অর্থাৎ আশ্রয়স্থল পেল আর কি। 1 নম্বর। 2 নম্বর আসো, সালোক সংশ্লেষণ করতে সাহায্য হয়। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণে কি করে, সাহায্য করে। কিভাবে সাহায্য করে দেখো, হাইড্রা তার শরীরের ভিতরে কি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। হাইড্রা তার মধ্যে ভিতরে কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। খেয়াল করো, খুবই মনোযোগ দিয়ে শোনো। হাইড্রা তার দেহের ভিতরে কি, কার্বন ডাইঅক্সাইড তৈরি, যেমন আমরা আমাদের দেহের মাঝখানে কি তৈরি করছি, কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছি। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের এই যে নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু বের করতে হচ্ছে, কন্টিনিউসলি কিন্তু বের করতে হচ্ছে। এখন যদি এরকম হয়, হ্যাঁ, এখন যদি এরকম হয় যে এই ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড যদি এই শৈবালটা গ্রহণ করে ফেলে আর কি, গ্রহণ করে তারা সালোক সংশ্লেষণ মানে এইটা নিচ্ছে, দেখো মানে তার দেহের মাঝখানে, হাইড্রার দেহের মাঝখানে শৈবাল আছে আর কি, তার মাঝখানে। আর হাইড্রা কি করছে, নিজে তার শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এখন এই শৈবাল কি করবে, এই কার্বন ডাইঅক্সাইড সে নিয়ে ফেলবে,
নিয়ে কি করবে, সালোক সংশ্লেষণ করতে কি করবে, শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য কি করবে, সে তৈরি করে ফেলবে। তাহলে কি তার সালোক সংশ্লেষণের জন্য কি শৈবালের সালোক সংশ্লেষণের জন্য যে কাঁচামালটা অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যেটা দরকার ছিল সেটা কিন্তু সে হাইড্রেট দেহ থেকে নিয়ে নিল। তাহলে এটা কি শৈবালের জন্য উপকার হলো না? সে তার দেহের ভিতরে বসবাস করে সে কার্বন ডাইঅক্সাইড পেয়ে গেল আর কি। এইটা তার জন্য কি গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি। ওকে, এবার সব পরের অংশ চলে যাচ্ছে আমরা। তাহলে শর্করা তৈরি করে ফেললো। 3 নম্বর হলো যে খাদ্য উৎপাদন করবে। কি উৎপাদন করবে? খাদ্য উৎপাদন, খাদ্য উৎপাদন, খাদ্য উৎপাদন করবে। খেয়াল করো যে হাইড্রা তার দেহের মাঝখানে কি করবে, যে আমিষ জাতীয় খাদ্য ব্যবহার ফলে নাইট্রোজেন ঘটিত কি করবে, সে বর্জ্য পদার্থ তৈরি করবে আর কি। কি ঘটিত? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করবে আর কি। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থেকে এই শৈবাল গ্রহণ করবে, শৈবাল গ্রহণ করবে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গ্রহণ করে সে কি তৈরি করবে, আমিষ জাতীয় খাদ্য তৈরি করবে আর কি। আমিষ জাতীয় খাদ্য সে তৈরি করে ফেলবে আর কি। তাহলে এই 3টা কাজ হলো, মানে 3টে উপকার শৈবাল কিন্তু হাইড্রেট দেহ থেকে পাচ্ছে। হাফিজুর রহমান বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। আমার 23 বছরের ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট হাফিজুর রহমান লাইভ ক্লাসে জয়েন করেছে। ওকে, তো এবার আসো, যেটা বলছিলাম যে তাহলে এই যে 3টা কাজ, তাহলে শৈবালের প্রাপ্ত উপকারগুলো কি কি? 1 নম্বর উপকার হলো কি, শৈবাল হাইড্রার দেহে বাসস্থান পেলো, অর্থাৎ ঢাকা শহরে গিয়ে তুমি একটা থাকার জায়গায় পেলে। এবার আসো যে তোমার সালোক সংশ্লেষণ দ্যাটস মিন খাদ্য তৈরি করার জন্য শৈবালে যে কার্বন ডাইঅক্সাইড লাগে সেটা শৈবালের দেহের ভিতর থেকে নিল। আর 3 নম্বর হলো কি, যে খাদ্য, আরেক ধরনের খাদ্য আমিষ জাতীয় খাদ্য তৈরির জন্য যে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ লাগে অর্থাৎ নাইট্রোজেন লাগে, সেটা কি হাইড্রেট দিয়ে যে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ ছিল সেখান থেকে নিয়ে এসে কি করলো, আমিষ জাতীয় খাদ্য তৈরি করলো। সেই 3টা সে কাজ করলো আর কি। এই 3টা কাজ সে করলো আর কি। তো এই যে 3টা কাজ করলো সেটা অর্থাৎ শৈবাল কি কি উপকার পেলো সেটা এই 3টা কাজকে তুমি কমেন্টস করে সকলে জানাও যে তারা কি কি উপকার পেলো। শৈবাল কি কি উপকার পেলো সেটা কমেন্টস করে জানাও। কমেন্টস করে জানাও। হ্যাঁ, কমেন্টস করে জানাও যে এই 3টি উপকার কি কি উপকার, শৈবাল কিভাবে কি কি উপকার পায়, একটু কমেন্টস করে জানাও সকলে। আব্দুল আলমিন বলেছো স্যার লাইকেন সম্পর্কে একটু বলেন। লাইকেন সম্পর্কে অনেকটা এরকমই, এই মিথেজবিতার মতোই কিন্তু। দুইটা ভিন্ন, একটা ধরো একটা শৈবাল একটা হলো ছত্রাক, এরা পাশাপাশি অবস্থান করে এবং একে অপরের কাছ থেকে উপকৃত হয় আর কি। তো সেটা হলো তোমার কি লাইকেন। ঠিক আছে, লাইকেন সম্পর্কে এটা। তো এটা হলো তোমাদের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রে সম্ভবত 5ম বা 6ষ্ঠ অধ্যায় এটা নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। তো ওইটাখানে আমরা আবার যখন ক্লাস নিয়ে ডিটেলস আলোচনা করব, কিন্তু এটাও কিন্তু এই লাইকেন সম্পর্কটা কিন্তু অনেকটা মিথজীবিতার মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, তো এই হলো বিষয়। তাহলে কমেন্টস করে জানাও যে শৈবাল কি কি উপকার পায় আর কি হাইড্রার দেহ থেকে। 1 নম্বর হলো কি আবাসস্থল আশ্রয় পায়, 2 নম্বর হলো কি সালোক সংশ্লেষণ করতে তার সুবিধা হয়, আর 3 হলো কি আমিষ জাতীয় খাদ্য অর্থাৎ খাদ্য উৎপাদন করতে তার জন্য সাহায্য হয় আর কি। তো একটু কমেন্টস করে জানাও। তিনটি বিষয় অবশ্য তোমরা কমেন্টস করতে থাকো, আর এখান থেকে আমরা পরবর্তী অংশ চলে যাচ্ছি, সেটা হলো যে হাইড্রা কিভাবে শৈবাল থেকে কি উপকৃত হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। ঠিক আছে, হাইড্রার প্রাপ্ত উপকার, হাইড্রার প্রাপ্ত উপকার, হাইড্রার প্রাপ্ত উপকার সেটা নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, হাইড্রা কি কি উপকার পায়? হাইড্রা একটু বেশি উপকার পায়, ওরা তো 3টা উপকার পাইছে, হাইড্রার উপকার আরো বেশি। ওকে, 1 নম্বর, 1 নম্বর কি উপকার পাচ্ছে হাইড্রা? হাইড্রা হলো খাদ্য পায় তাদের কাছ থেকে। কি পায়? খাদ্য, খাদ্য প্রাপ্ত, খাদ্য তাদের প্রাপ্ত হচ্ছে, তারা খাদ্য পাচ্ছে। কিভাবে খাদ্য পাচ্ছে? যে ধরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যখন শৈবাল হাইড্রেট দেহের ভিতরে খাদ্য তৈরি করতেছে আর কি, তো শৈবাল তো নিজে ব্যবহার করতেছে, তার যে কিছু একটা অংশ সেটা আবার কি হাইড্রেট নিজে ব্যবহার করতে পারে কিন্তু, এটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
তো সরাসরি তাহলে কিন্তু সেই সরকারিত খাদ্য পাচ্ছে আর কি। তো এটা হাইড্রোজেনও খুবই উপকার হচ্ছে। তাহলে 1 নম্বর কি হলো? খাদ্যপ্রাপ্তি। 1 নম্বর কি? খাদ্যপ্রাপ্তি। 2 নম্বর আসো। 2 নম্বর হলো শ্বসন। 2 নম্বর কি? শ্বসন। শ্বসন। তাহলে শ্বসনটা কি হচ্ছে দেখো, জাস্ট অপোজিট টাইপের আর কি, যে হাইড্রার তার দেহের মাঝখানে শ্বসন কার্য চালানোর জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে। আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ওই আগে থেকে কি শৈবাল অক্সিজেন তৈরি করে রাখছে, খেয়াল করো, শৈবাল অক্সিজেন তৈরি করে রাখছে তার দেহের মাঝখানে। এখন এই অক্সিজেনটাকে হাইড্রা গ্রহণ করবে, গ্রহণ করে তার শ্বসন কার্য চালাবে। তো এটা কিন্তু তার জন্য খুবই সহজ একটা ওয়ে, খুব ইজিয়েস্ট একটা ওয়ে তার এই শ্বসন কার্য চালানোর জন্য আর কি। ওকে, তাহলে এটা একটা পয়েন্ট গেল। তাহলে একটা হলো খাদ্য প্রাপ্তি হলো, 2 নম্বর হলো কি? শ্বসন। এবার 3 নম্বর, 3 নম্বর কার্বন ডাইঅক্সাইড কি করে? শোষণ করে। কারা শোষণ করে? শৈবাল। হ্যাঁ, ধরো হাইড্রা তার দেহে এই যে শ্বসন কার্য সম্পন্ন করলো, সে তো অক্সিজেনকে ব্যবহার করলো, কিন্তু সে আবার কি করবে? অক্সিজেনকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই কার্বন ডাইঅক্সাইডটা কি হাইড্রার দেহের জন্য ক্ষতিকর। তো এখন সেইটা যদি ভিতরের শৈবাল যে আছে সে যদি এই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নেয় আর কি, তাহলে হাইড্রোজেনের উপকার হলো না অপকার হলো? অবশ্যই উপকার হলো। তাহলে এভাবে কি, হ্যাঁ, এভাবে কার্বন ডাইঅক্সাইড শোষণের মাধ্যমে হাইড্রার কি হয়? উপকার হয়ে থাকে আর কি। তো এগুলো 3 নম্বর। 4 নম্বর বজ্র নিষ্কাশন। হ্যাঁ, বজ্র নিষ্কাশন। বজ্র নিষ্কাশন। বজ্র নিষ্কাশন এটা কিভাবে হয়? বজ্র নিষ্কাশনটা দেখো, হাইড্রার দেহের ভিতরে কি তৈরি হচ্ছে? নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হচ্ছে। কিন্তু নাইট্রোজেন ঘটিত কি তৈরি হচ্ছে? হাইড্রার দেহের ভিতরে নাইট্রোজেন ঘটিত কি হচ্ছে? বজ্র পদার্থ তৈরি হচ্ছে আর কি। এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ হাইড্রোজেন হাইড্রোজেন কি ক্ষতিকর। এটাকে যদি যত তাদের শরীর থেকে রিমুভ করা যায় তত ভালো। আমাদের দেহ কিন্তু নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হয়, সেগুলো কিডনি ফিল্টার করে রিমুভ করা হয় আর কি। সো এই দেহে যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হলো, সেটাকে রিমুভ করার কাজটা কে করে? এই শৈবাল করে থাকে। কারণ শৈবাল কি করে? এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দিয়ে শৈবাল আমিষ জাতীয় খাদ্য তৈরি করে। সো সে আমিষ জাতীয় খাদ্য করে তারও উপকার হয়। আর এদের থেকে এই ওয়াস্টেজ গুলো সরে গেল, এতে করে কি হলো? হাইড্রা উপকৃত হলো। সো এই হলো তোমার হলো হাইড্রার 4 ধরনের উপকার প্রাপ্তি। এক হলো খাদ্য প্রাপ্তি, খাদ্য পায়। 2 কি পায়? শ্বসন কার্যে তার জন্য উপকারী হয়। 3 নম্বর হলো কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় তার দেহ থেকে। 4 নম্বর হলো তার দেহে যে বর্জ্য পদার্থ, তার নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলো নিষ্কাশিত করে দেয় শৈবাল কাজে। এরই মাধ্যমে কি হয়? হাইড্রা তাদের উপকারগুলো পেয়ে থাকে আর কি। সো এই হলো মোটামুটি আজকের ক্লাস। এর সাথে সাথে হাইড্রা নিয়ে আর কোনো কথা বলবো না। হাইড্রা ক্লাস শেষ। ঠিক আছে, পরবর্তীতে হয়তো আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করা যায় সেটা পরবর্তীতে জানাবো। প্রথম পত্রে হোক আর দ্বিতীয় পত্রে হোক, পরবর্তীতে কোনো একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত আজকে আমরা এখানে রাখছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করব। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্টস করে জানাও। তার আগে যদি কারো কোনো সমস্যা থাকে, আজকে যদি 2টা টপিকস আলোচনা করলাম সেখানে কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে কমেন্টস করে জানাও। আমরা ক্লাসটা এখানে শেষ করে দেবো আজকে। ওকে, আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম? আমরা হলো যে হাইড্রার পুনরুৎপত্তি নিয়ে আলোচনা করেছি, তারপরে হাইড্রার মিথজীবী নিয়ে আলোচনা করেছি। সো 2টা টপিকসই খুবই ইম্পর্টেন্ট। তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো আশা করি, অথবা যারা ক্লাসটা এখনো করনি তারা এটা রেকর্ডেড থাকবে, এই ফেসবুক গ্রুপে রেকর্ডেড থাকবে, তোমরা সকলে দেখে নিবা। তো যাই হোক, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।